বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে রাজধানীর নতুন বাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি। নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকাই মুখ্য বললেন সিইসি, আইন বিষয়ে কর্মকর্তাদের জ্ঞানের ঘাটতি থাকায় আক্ষেপ। কাগজে নয়, সুশাসন নিশ্চিতে অংশগ্রহণমূলক সংস্কার প্রয়োজন মত বিশেষজ্ঞদের, ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ। এবং জাতিসংঘে চীন রাশিয়ার তোপের মুখে ইসরায়েল, হামলা বন্ধ না হলে আলোচনা নয় বলছে ইরান, নবম দিনে গড়ালো সংঘাত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলে সামান্য আহত হয় 3 শিক্ষার্থী। সকাল 8টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নামলে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের যাত্রীরা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অন্যায়ভাবে সকল বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে, এই আন্দোলন চলমান থাকবে। আমাদের পরিকল্পনা তো বৃহৎ জিনিস, অনেক বড় জিনিস। আমাদের ইনস্ট্যান্ট হলো ওদের সাথে কথা বলা, আমাদের জনদুর্ভোগ কমানো, জাল চলাচল স্বাভাবিক করা, এটা আমাদের কমিশনার মহোদয়ের নির্দেশ। দর্শক, নতুন বাজার এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী এসইউ সেলিম, সেখান থেকে সরাসরি যোগ দিবেন তিনি আমাদের সঙ্গে। সেলিম, জানতে চাই শিক্ষার্থীরা এখনো সড়কে আছে কিনা, সেই সাথে আপনি জানাবেন ব্লকেড কর্মসূচির কি প্রভাব পড়ছে। জি ওলি, ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা বেশ কিছু দাবি নিয়ে আজকে সকাল 8টা থেকেই নতুন বাজার থেকে কুড়িল যে সড়কটি রয়েছে সেই সড়কটির দুপাশে কিন্তু তারা আটকে রেখে দীর্ঘক্ষণ ধরে আন্দোলন করেছে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সাথে মৃদু ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী হালকা আহত হয় এবং পুলিশেরও কয়েকজন সদস্য আহত হয়। এরপরে আসলে শিক্ষার্থীরা পুরোপুরি উত্তেজিত হয়ে ওঠে এবং তারা পুরোপুরি দুপাশে সড়ক বন্ধ করে এরপর থেকে রাস্তায় শুয়ে তারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত তাদের সে আন্দোলন চলমান এবং এখন কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের কিছু অংশ এসে তারা রাস্তার এক পাশ খুলে দিয়েছেন, কিন্তু অন্য পাশ পুরোপুরি বন্ধ করে রেখেছেন। অর্থাৎ কুড়িল থেকে যে নতুন বাজার রামপুরের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়কের দুপাশে কিন্তু বন্ধ রয়েছে। উল্টো দিক দিয়ে পুলিশ কিছুটা দুদিকের গাড়ি আস্তে আস্তে করে পার করার চেষ্টা করছেন এবং মানুষের ভোগান্তি লাঘবের চেষ্টা করছেন। আপনি দেখছেন নিশ্চয় যে এখনও রাস্তার মাঝখানে ইউনাইটেড ইউনিভার্সিটির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী তারা তাদের সাথে যোগ দিয়েছেন এবং তারা তাদের দাবি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আন্দোলন অব্যাহত রেখেছেন এবং পুলিশ বলছেন যে আসলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে আলোচনার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন জায়গায় তারা বার্তা পাঠিয়েছেন এবং একই সঙ্গে ইউনাইটেড ইউনিভার্সিটির একদল প্রতিনিধি আমরা একটু আগে দেখেছি তারা শিক্ষার্থীদের কাছে এসেছেন এবং তাদের সাথে পুলিশ সদস্যরা ছিলেন। তারা একটু আগে কিন্তু ভাটারা থানায় গুলশান জোনের যে ডিসি এবং ওসি রয়েছেন তারা শিক্ষার্থীদের একটি অংশকে নিয়ে তারা ভেতরে গেছেন এবং তারা বৈঠকে সমঝোতা করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হয়েছে, শিক্ষার্থীরা বলছেন যে আসলে জুলাই আন্দোলনের যেসব শিক্ষার্থী ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তারা মেসেজ দিয়েছেন কিংবা পোস্ট করেছেন, সেই অভিযোগগুলোর কারণেই কিন্তু অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং এখন শিক্ষার্থীরা যে দাবিটি জানিয়েছেন যে সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং আমরা দেখছি যে ইউনাইটেড ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের সঙ্গে বসে একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের জন্য। ওলি সেলিম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে খবর জানানোর জন্য। জাতীয় নির্বাচন আয়োজনে সরকারি মুখ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোডম্যাপ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। আগারগাঁয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। জানান, রোডম্যাপ না হলেও সম্পন্ন হয়েছে সংশোধনযোগ্য কর্মপরিকল্পনা। এমআর আসাদের রিপোর্ট।
আমার মনে হয় আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইসি। নির্বাচনী আইন বিষয়ক দক্ষতা বাড়াতে 2 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় পুরো কমিশন। নির্বাচন কমিশন কর্মকর্তাদের আইন বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অভাব আছে বলে আক্ষেপ প্রকাশ করেন সিইসি। আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, নিত্যক্ষণের প্রয়োজনীয়। আমরা যেগুলো কাজ করি এখন আমরা জিজ্ঞেস করি, আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যাই জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লুক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওই হয়তো আইডিয়া নাই। পরে রোডম্যাপ প্রশ্নে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এটার একটা পরিকল্পনা আমরা সেটাই, এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা তো অবশ্যই আছে। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। প্রয়োজনে কর্মপরিকল্পনায় সংশোধন আসতে পারে উল্লেখ করে সঠিক সময়ে তফসিলের ঘোষণা আসবে বলেও জানান তিনি। এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। এটা যদি টাইম যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চাপিয়ে দেয়া কাগজে সংস্কার নয়, সুশাসন নিশ্চিতে অংশগ্রহণমূলক সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ভোটের পরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলারও তাগিদ দেন তারা। এদিকে সাধারণ মানুষ বলছেন, এখন থেকে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। রেজা খানের রিপোর্ট। লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দেয় নানামাত্রিক বিচার বিশ্লেষণ চলছে জনমনে। এখন থেকেই সুষ্ঠু নির্বাচনের মাঠ প্রস্তুতে মনোনিবেশ করা উচিত বলে মনে করছেন তারা। ইলেকশন করার মতো যে একটা ফিল্ড তৈরি হচ্ছে, এই ফিল্ডটা আসলে তৈরি হোক, সবাই মিলে যদি এক হয় দেশটা আসলে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর ছোট বড় দল ভেদাভেদ ভুলে ক্ষমতায় যাওয়ার মনোভাব পরিবর্তনের তাগিদ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক কলামিস্ট নজমুল হক নান্নু। এখানে বড় রাজনৈতিক দল অথবা ছোট রাজনৈতিক দল, কাকেও ছোট করে দেখা উচিত না। যদি কোনো বড় রাজনৈতিক দল থাকে, তাদের অহংকার করলে চলবে না। আজকে ছোট দল বড় দল সব মিলিতভাবে সকলকেই সমীহ করে চলতে হবে, মূল্য দিতে হবে এবং আলোচনাগুলো যেন পজিটিভ হয়। ভোটের পরে নির্বাচনী অঙ্গীকার ভুলে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। ম্যানিফেস্টোতে আমি যে কথাগুলো বলবো সেটা যেন আমি প্রতিপালন করি। যারা বেকার তাদের জন্য আমি চাকরি দিই, গার্মেন্টসে যারা চাকরি করে, পরিবহন অথবা যে কোনো কলকারখানায় কাজ করে, তাদের মজুরি, তাদের অধিকার যেন আমি প্রতিষ্ঠা করতে পারি। সবচেয়ে বড় কথা, আমাদের খাদ্য যারা দিচ্ছে, সেই কৃষকের দিক থেকে যেন আমরা কোনো ক্রমেই চোখ ফিরিয়ে না নিতে পারি। এদিকে কাগুজে সংস্কারের চেয়ে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মত দেন কবি ও সাংবাদিক আবু সালেহ। সংস্কার করছে ঘরের টেবিলের মধ্যে, জনগণ জানছে না কেন, বাইরে গিয়ে জনমতের জন্য সেমিনার হচ্ছে না, পুঁথি ঘেটে কাটিং পেস্টিং করে সংস্কার হবে এবং সেই সংস্কার আমাদের মেনে নিতে হবে, এটা হয় না। স্বাধীনতার 54 বছরেও সাংস্কৃতিক নীতি নির্ধারণ না হওয়ায় আক্ষেপ জানান এই বীর মুক্তিযোদ্ধা। আজ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটা সংস্কৃতির নীতি নেই। রাজনীতির পেছনে যে শক্তিশালী সাংস্কৃতিক চাবুক না থাকে, অর্থনীতি কিসের অর্থনীতি, যদি সংস্কৃতির পেছনে সংস্কৃতির চাবুক না থাকে, সে রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। প্রশাসনে বিরাজমান স্বৈরতন্ত্রের সংস্কার দরকার বলেও মত দেন তিনি। স্বৈর কুঠারগুলো অপসারণ না করলে এখানে প্রকৃত বিচার হবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ইসরায়েল ইরান সংঘাতের খবর। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় ফিরবে না ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
অন্যদিকে ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ইসরায়েলের। এদিকে নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতের সমাধান পেতে সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনৈতিক এবং ব্রিটেন, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরোপীয় দেশগুলো ইরানকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে। তবে আরাকচি স্পষ্টভাবে জানান, ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখলে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনায় বসবে না ইরান। অন্যদিকে ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এছাড়া ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলেন, ইসরায়েল হামলা চালালে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান। বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া। ইরানে ইসরায়েলি আগ্রাসনকে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছে চীন। এদিকে টানা নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ভোরে তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 2 জন, আহত আরও 4 জন। এর জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে একটি 4তলা ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। এর আগে উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় তেহরানের হামলায় আহত হয় 33 জন। যুদ্ধের এমন উত্তেজনার মাঝে অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও একটি কার্গো উড়োজাহাজ ইসরায়েলে পৌঁছেছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে এসেছে বলে জানায় তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদোলু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে পাশ হওয়ার খবরে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এখন সেটি দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। সড়কটি 4 লেন হলে দুর্ঘটনা কমার পাশাপাশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটক বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পদ্মা সেতু চালু হয় ঢাকা বরিশাল সড়ক পথে যানবাহনের সংখ্যা বেড়েছে 3 গুণেরও বেশি। কিন্তু ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত 200 কিলোমিটারের বেশি সড়ক মাত্র 2 লেনের। সেখানে প্রাইভেট কার, যাত্রীবাহী বাসের পাশাপাশি চলাচল করে নসিমন, করিমন আর অটোরিকশার মতো ছোট যানবাহনও। এতে প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। সড়কের কোনো কোনো অংশ এতটাই সরু যে পাশাপাশি 2টি বাস গেলেই আতঙ্ক তৈরি হয়। এজন্য 2 লেন থেকে বাড়িয়ে 4 লেনে উন্নীত করা দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি সম্প্রসারণ করার প্রকল্প একনেকে পাশ হয়েছে। ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা মহাসড়ক নির্মাণের প্রকল্প 2 সপ্তাহ আগে আমরা পাশ করেছি একনেক থেকে। আশা করি এটা দ্রুততম সময়ে এটা বাস্তবায়ন শুরু হবে। এই খবরে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এখন দ্রুতই প্রকল্পটি বাস্তবায়নের দাবি এই অঞ্চলের মানুষের। ঘোষণা এসেছে, এটা যেন প্রতিশ্রুতির মাধ্যমেই শেষ হয়ে না হয়ে যায়, এটা যেন কাজটা যেন চলমান থাকে। 6 লেন চেয়েছে, যদিও সরকার 4 লেন করে। অতি দ্রুত এই 25 সালের ভিতরেই আমরা কাজ শুরু দেখতে চাই। পদ্মা সেতু হওয়ার পরে দ্রুত গতিতে যে নির্বিঘ্নে যে যাতায়াতটা নিশ্চিত হবে। টোলের হিসাব 500 গাড়ি ঢোকে, 500 গাড়ি বের হয় এবং লোকালের 174টা গাড়ি আছে আমাদের। ঠিক আছে, এই হিসাবে আমাদের 6 লেনের দরকার। সড়কটি 4 লেন হলে পর্যটন ও শিল্পায়ন বিকাশের পাশাপাশি দুর্ঘটনা কমবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। মনে করি 4 লেন একান্ত আবশ্যক এবং সবচেয়ে উপকৃত হবে বরিশালবাসী। কারণ আর পাশাপাশি উপকৃত সারা দেশ, সব বিদেশি পর্যটকরা। কারণ সাগরকন্যা, কুয়াকাটা আমরা যে অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। প্রকল্পটি বাস্তবায়নের পর পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত যাত্রার সময় অনেক কমবে বলেও প্রত্যাশা জানান দক্ষিণবঙ্গবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বিশুদ্ধ খাবার পানির সংকট চরমে।
বাধ্য হয়েই ময়লা পানি ব্যবহার করছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। এ নিয়ে অভিযোগ জানানো হলেও সুরাহা করতে পারছে না নগর কর্তৃপক্ষ। মফিজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বিশুদ্ধ পানি সরবরাহে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রয়েছে 60টি বিশাল আকৃতির পানির ট্যাঙ্ক। সিটি এলাকায় পাম্পের সংখ্যা 21টি, তবে বেশ কিছুদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে 60টি পাম্প। 3 বেলা পানি সরবরাহের কথা থাকলেও সংস্কারের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। তার উপর শহর এলাকায় থাকা গভীর নলকূপের অধিকাংশই নষ্ট। সব মিলিয়ে বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট ময়মনসিংহ সিটিতে। নগরীর বাঁশবাড়ি কলোনি, বাগমারা, কৃষ্টপুর, চরপাড়া, ডিবি রোড সহ বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে ময়লা পানি। এমন নোংরা পানি ব্যবহারে বাড়ছে পানিবাহিত রোগ, যদিও পানির বিল দিতে হচ্ছে নগরবাসীকে। এই বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রকার প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। কোনো কিছু ব্যবহারের জন্য, কাপড় ধোয়ার জন্য অথবা আমরা ওয়াশরুমে ব্যবহারের জন্য এইগুলোও করতে পারি না, এবং সবারই এটার জন্য পানি ময়লার জন্য সবারই অনেক রোগবালাই হইতেছে। পানি তো আসেই না, আর যা আসে সব অনুপযোগী। পোকা পরে যে ছোট ছোট জিরের মতো এগুলো আসে, এগুলো খাওয়া যায় না, পানি ভালো না। বিল দিয়ে যাচ্ছি আজ 5-6 বছর ধরে, এটা কোনো ঠিক করার কোনো পদক্ষেপ তারা নেয় না। সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নাগরিক নেতারা। সিটি কর্পোরেশনের এই যে স্বাভাবিক কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমটি নিঃসন্দেহে আবার এটি চালু করা উচিত, এবং নগরবাসীকে তাদের যে দেওয়া প্রতিশ্রুতি নগর সেবার মধ্যে পানির সেবাটাও পৌঁছে দেওয়া উচিত তাদের কাছে। এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ। পানি সংকট নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। করোনা রোগী শনাক্ত না হলেও বরগুনা জেলাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। বিশেষ করে জেলার পাথরঘাটা উপজেলায় করোনা নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। করোনা মোকাবেলায় এখনও স্বাস্থ্য বিভাগের তেমন কোনো প্রস্তুতি বা কার্যকর ব্যবস্থাও নেই। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2020 সালে করোনা মহামারীর সময় বরগুনার পাথরঘাটা হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছিল। পরে সেই ভবনটি পরিত্যক্ত হয়ে পড়লে ভেঙে ফেলা হয়। তাই ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেই যদি করোনা ছড়িয়ে পড়ে, তাহলে বরগুনার পাথরঘাটার মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 29 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 2 জন। প্রায় 3 লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এত অপ্রতুল জনবল থাকায় উদ্বিগ্ন সবাই। আগে তো একটা ঘর উঠেছিল করোনার জন্যই শুধু, এখন যদি করোনা কোনো রকমের পাথরঘাটায় দেখা দেয়, চিকিৎসাবিহীনই মারা যাবে। চিকিৎসা দেবে সেরকম ডাক্তারও নেই হসপিটালে। মোট মনে হয় যে 2 জন ডাক্তার আছে, তাদের দ্বারাই চিকিৎসা দেওয়া সম্ভব না। চিকিৎসার জন্য আমাদের যেন বরিশাল, ঢাকা এত দূরে যেন না যাওয়া লাগে, সেই জন্য এখানে দরকার ইমিডিয়েটলি একটা ইউনিট। করোনা টেস্ট করার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই বলে জানালেন এই মেডিকেল কর্মকর্তা। যেহেতু টেস্ট করার ফ্যাসিলিটি উপজেলা পর্যায়ে চালু হয় নাই, সুতরাং আমাদের পক্ষেও কোনো রোগী করোনায় এসেছে কিনা সেটা আমাদের কনফার্ম করা পসিবল হয় নাই। আমরা এখন পর্যন্ত করোনা আইসোলেশন ওয়ার্ড শুরু করি নাই, যেহেতু করোনা ডায়াগনোস শুরু হয় নাই। ডায়াগনোস শুরু হলে আমরা প্রিপেয়ার্ড আছি যে আমরা আইসোলেশন ওয়ার্ড চালু করতে পারবো। পাথরঘাটায় করোনা চিকিৎসায় পূর্ণাঙ্গ করোনা ইউনিট স্থাপন করবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি 105 নামে ডায়াবেটিক ধান উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। আর এই ধান প্রথমবার চাষে সফলতাও পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের কৃষক। দেশের কৃষিক্ষেত্রে এই ধান ইতিবাচক ভূমিকা রাখবে বললেন কৃষি বিজ্ঞানী। মোহাম্মদ নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ডায়াবেটিক রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পন্ন পুষ্টিকর ব্রি 150 নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এই জাতের ধান প্রথমবারের মতো প্রদর্শনী প্লট হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জাতাহারা গ্রামের কৃষক জাকির খান চাষ করেন, পেয়েছেন সফলতাও। 1 কাঠি করে আমি ধানটা লাগিয়েছিলাম, তাতে আমার ধান অত্যন্ত ভালো হয়েছে। এটা আশা করা যায় যে 29-30 মণ
বিঘা 29-30 মণ বিঘা এটা ধানটা ফলন হবে। ব্রি 150 ধান অন্য জাতের ধান গাছের চেয়ে কিছুটা আলাদা, পুষ্টিগুণও বেশি, আর কৃষক নিজেই এর বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারবে। ডায়াবেটিস রোগীর জন্য খুবই সুন্দর ধান, তাতে ফলনও ভালো। শুনেছি যে এটা ডায়াবেটিস ধান, এই ধানটা খাইলে রোগ মুক্ত থাকবে। ধানের ফলনও খুব ভালো, সুন্দর। আমিও আগামীতে আশা করি যে 1-2 বিঘা জমি চাষ করব। স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পূর্ণ হয় ডায়াবেটিক রোগীর জন্য উপযোগী, তাই এ ধান চাষে সহায়তা করছে কৃষি বিভাগ। এই ধানটি সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য অনেকটা সেফ, কারণ এর জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা আছে সেটি 55-55 বা তার কম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রাজশাহীর সহযোগিতায় তাদের কাছ থেকে বীজটা নেওয়া এবং তাদের মাধ্যমেই আমাদের সার্বিক পরামর্শ এবং সহযোগিতায় দেশের কৃষি খাতে নতুন প্রযুক্তি ও বৈচিত্র্য আনার প্রয়াসে এই ধরনের পরীক্ষামূলক উদ্যোগ সময় উপযোগী ও প্রশংসনীয় বলে মনে করেন কৃষিবিদরা। আফরিন পপি, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে রাজধানীর নতুন বাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি। নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকাই মুখ্য বললেন সিইসি, আইন বিষয়ে কর্মকর্তাদের জ্ঞানের ঘাটতি থাকায় আক্ষেপ। কাগজে নয়, সুশাসন নিশ্চিতে অংশগ্রহণমূলক সংস্কার প্রয়োজন মত বিশ্লেষকদের। ইশতেহার বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ। এবং জাতিসংঘে চীন রাশিয়ার তোপের মুখে ইসরায়েল, হামলা বন্ধ না হলে আলোচনা নয় বলছে ইরান, নবম দিনে গড়ালো সংঘাত। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায়